বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? এবং আমার অভিভাবকবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। মজিজৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আমি আছি মনিরুল ইসলাম, প্রভাষক বাংলা, মজিজৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের বাংলা সাহিত্যের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্যাংশ থেকে সাহিত্যের রূপ ও রীতি হায়াত মাহমুদ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের দশম শ্রেণীর প্রি টেস্ট পরীক্ষার জন্য বাংলা প্রথম পত্রের 10টি ক্লাস অনুষ্ঠিত হবে। আজ তোমাদের অষ্টম ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আর দেরি নয়, আমরা চলো ক্লাসে চলে যাচ্ছি। এসো কিছু ছবি দেখি। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি দেখতে পাচ্ছ? কিছু গ্রন্থ দেখতে পাচ্ছ: হেমলেট, গীতাঞ্জলি, মেঘনাদবধ কাব্য, অগ্নিবীণা, দেবদাস এবং বিষাদ সিন্ধু। তাহলে এগুলো আমাদের কি? তোমরা কি জানো ছবিগুলো কিসের পরিচয় বহন করে? প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের পাঠ্য বইয়ের কোন পাঠের সাথে সম্পর্ক আছে। তোমরা কি বলতে পারবে? তোমরা চিন্তা করতে থাকো প্রিয় শিক্ষার্থী। আমরা দেখতে পাচ্ছি কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, এগুলো হচ্ছে সাহিত্যের রূপ। এর পরবর্তীতে আমরা যে বিষয়গুলো অনুধাবন করছি সেগুলো আমরা এখনই দেখে ফেলবো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মজিজুন্নাহ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের যে প্ল্যাটফর্মে তোমরা দাঁড়িয়ে আছো, সেই প্ল্যাটফর্মে এখনই তোমাদের সাথে আমি আছি। যে এখন দেখতে পাচ্ছি সাহিত্যের রীতি, নিয়ম কানুন, আলোচনা এবং পর্যবেক্ষণ। প্রিয় শিক্ষার্থী, আমরা ভেবে রেখেছি এবং তোমরাও ভেবে রেখেছো, তোমাদের আজকের পাঠ একটি তন্ময় ধর্মী প্রবন্ধ, সাহিত্যের রূপ ও রীতি হায়াত মাহমুদ। তোমরা হায়াত মাহমুদকে দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী, সাহিত্যের রূপ ও রীতির বইটি শফিক আক্তারের লেখা। প্রিয় শিক্ষার্থী, আমরা পেয়ে গেলাম আমাদের আজকের পাঠ সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের শিখন ফল সম্পর্কিত অর্জন উপযোগী দক্ষতা। এখন আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই পাঠ শেষে সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের লেখক পরিচিতি বলতে পারবে, কঠিন কঠিন শব্দের অর্থ বলতে ও শিখতে পারবে, সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের লেখক পরিচিতি বলতে পারবে, প্রবন্ধটি শুদ্ধ রূপে পাঠ করতে পারবে, সাহিত্যের শাখাগুলো চিহ্নিত করতে পারবে এবং নাটকের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, নাটকের গঠন রীতি ও বিশ্লেষণ করতে পারবে, এই প্রত্যয় আমরা বলছি। প্রিয় শিক্ষার্থী, আমরা জেনে গেলাম এতক্ষণ শিখন উপযোগী দক্ষতা, সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের লেখক পরিচিতি সম্পর্কিত দক্ষতা আমরা আছি। হায়াত মাহমুদ 2রা জুলাই 1939 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা, বর্তমানে গেন্ডারিয়া অঞ্চলের বাসিন্দা ছিলেন। পিতা মোহাম্মদ শমশের আলী এবং মাতা আমিনা খাতুন। প্রিয় শিক্ষার্থী, তার অর্জন ছিল অনেক। 1958 সালে তৎকালীন কায়েদ আজম কলেজ থেকে, বর্তমান সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপন শেষে অবসর জীবনযাপন করে। কবিতা ও গল্প লেখা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও পরবর্তী সময়ে গবেষণা এবং প্রবন্ধ সাহিত্যে খ্যাতি লাভ করে। তিনি অর্ধ শতাধিক গ্রন্থের রচয়িতা। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে স্বগত সংলাপ, প্রেমে অপ্রেমে বেঁচে আছি। প্রিয় শিক্ষার্থী, সাহিত্য ক্ষেত্রে তার তাৎপর্যপূর্ণ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। আমরা এতক্ষণ লেখক পরিচিতি, অর্জন উপযোগী দক্ষতা, সাহিত্যের রূপ, রীতি, প্রবন্ধের পাঠ পরিচিতি সম্পর্কিত। প্রিয় শিক্ষার্থী, এই পাঠটি তোমাদের সাহিত্যে নানা ধরনের অনেক রকম উদ্ভিদ নিয়ে যেমন বাগান, তেমনি বিভিন্ন রকম সাহিত্যকর্ম নিয়ে সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের অতি সংক্ষেপে বিচিত্র সাহিত্য রীতির পরিচয় আছে। যেমন নাটক, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি নিয়ে সাহিত্যের জগৎ। আবার প্রত্যেকটি কিছু শাখা প্রশাখা আছে সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের, সাহিত্যের এই সব রীতির পরিচয় পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, কবিতা ও নাটক, ছোট গল্প, উপন্যাস,
প্রবন্ধ ইত্যাদি উপশিরোনামেও লেখক প্রত্যেকটি রীতির স্বরূপ চারিত্রে তুলে ধরেছেন। অত্যন্ত সুনিপুণভাবে তিনি এই পাঠটি প্রবন্ধটি তন্ময়ধর্মী প্রবন্ধটি উত্থাপন করেছেন। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা এখন দেখব সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের শব্দার্থ টিকা সম্পর্কিত দক্ষতা। এখানে কয়েকটি আমরা দেখব। সেটা হচ্ছে, যা নেই ভারতে তা নেই ভারতে, যা ভারতবর্ষে নেই তা, যা ভারতে মহাভারতে নেই তা ভারতবর্ষের কোথাও নেই, এমন বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখানে আর কয়েকটি দেখব। H.G. ওয়েলস, ইংরেজ এবং উপন্যাসিক, সাংবাদিক এবং ঐতিহাসিক বিজ্ঞানী, কল্পকাহিনীর স্রষ্টা। একাঙ্কিক অর্থ হচ্ছে এক অঙ্কের নাটককে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, অ্যারিস্টটল, গ্রিক দার্শনিক, বিজ্ঞানী এবং সাহিত্যিক সমালোচক, দার্শনিক প্লেটোর শিষ্য। কপালকুণ্ডল হচ্ছে ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস। প্রিয় শিক্ষার্থী, আমরা এর পরবর্তী দেখছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত ঔপন্যাসিক ও গল্পকার। প্রিয় শিক্ষার্থী, আমরা শব্দার্থের কিয়দ অংশ তোমাদের পড়ে শোনাচ্ছি বা বলছি। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখছি প্রহসন, উপন্যাস বা নাটকের রচনা শৈলী অবলম্বনে হাস্যরসাত্মক রচনা। এখানে বিচিত্র প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রবন্ধ। এরূপ মহারাষ্ট্র জীবন প্রভাত হচ্ছে 19 শতকের ঔপন্যাসিক রমেশচন্দ্র দত্ত রচিত ঐতিহাসিক একটি উপন্যাস। এগুলো উপন্যাসের কথা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখব শ্রব্য কাব্য, যে কাব্য পড়া এবং শোনার জন্য রচিত। এর বিপরীতে রয়েছে দৃশ্য কাব্য। শূর্পণখা, রামায়ণ মহাকাব্যের কাহিনীতে লঙ্কার রাজা রাবণের বোন। এখানে শেক্সপিয়ার ইংরেজি কবি এবং নাট্যকার। শ্রব্যকাব্য, যে কাব্য পড়া শোনার জন্য রচিত। শ্রীশচন্দ্র দাস সাহিত্য সন্দর্শন গ্রন্থের রচয়িতা। সংস্কৃত আলংকারিকবিদ, প্রাচীন সংস্কৃত সাহিত্যে বিষয়ে পুরনো আমলে যারা আলোচনা করেছেন, বইপত্র লিখেছেন, তাদেরকে বোঝানো হয়েছে। সীতা পৌরাণিক চরিত্র, রামচন্দ্রের স্ত্রী, লঙ্কার রাজা রাবণের অপহরণ করে নিয়ে যায়। তার ফলে রাবণের বিরুদ্ধে রাম যুদ্ধ যাত্রা করেছিলেন এবং দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক সীতা 1908 সালে প্রকাশিত হয়। সুজন বাদিয়ার ঘাট, পল্লীকবি জসীমউদ্দিনের রচিত কাহিনী কাব্য। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ শব্দার্থ বা টিকা সম্পর্কিত অর্জন উপযোগী দক্ষতা দেখলাম। এখন আমরা সাহিত্যের রূপ ও রীতির যে নামধারী যে সাহিত্যের নানা রূপ, সেই রূপের আমরা চিত্র দেখব। প্রথমেই দেখতে পাচ্ছি নাটক। প্রিয় শিক্ষার্থী, নাটকের আমরা অংশ দেখছি। সাহিত্যের, বিশ্ব সাহিত্যের নাটক সর্বাপেক্ষা প্রাচীন। নাটক সেকালে পুস্তক আকারে পঠিত হতো না, নাটক অভিনয় হতো। নাটকের লক্ষ্য পাঠক নয়, দর্শক সমাজ। এজন্য নাটককে সমাজের দর্পণ হিসেবেও চিহ্নিত করা হয়। প্রিয় শিক্ষার্থী, অলঙ্কারিকবিদদের মতে তাদের এই নাটক একটি প্রাচীন সাহিত্য। এখন নাটকের যে বিষয়ে সংজ্ঞায়ন আমরা করতে পারি, সেটা হচ্ছে মানুষ, নাটক সংলাপ প্রধান শিল্পকর্ম। সুখ দুঃখ যুক্ত মানুষের যে চিত্র, রূপচিত্র দর্শক সম্মুখে অভিনয়ের জন্য সাহায্যে প্রকাশ করা হয়, তাই নাটক। প্রিয় শিক্ষার্থী, নাটক শেষে আমরা যে বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে নাটকের গাঠনিক দিকসমূহ হচ্ছে, নাটকের সাধারণত 5 অঙ্কের হয়ে থাকে। প্রারম্ভ, প্রবাহ, উৎকর্ষ এবং গ্রন্থিমোচন এবং উপসংহার। প্রিয় শিক্ষার্থী, প্রারম্ভ শুরুর যে প্রাথমিক দিক, তার ঘটনাগুলো সামনের দিকে ধাবিত হয় অর্থাৎ প্রবাহমান, এবং উৎকর্ষ ঘটনার আরো কাহিনী পুঞ্জীভূত হয় এবং শেষের দিকে একটি একটি করে জটিল সমস্যার সমাধান হতে থাকে। সর্বশেষ সমস্ত সমস্যার সমাধান হয়ে নাটকটি সর্বশেষ সমাপ্ত হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখে নিলাম গাঠনিক যে সংজ্ঞায়ন। প্রিয় শিক্ষার্থী, তোমরা খুব মনোযোগ সহকারে নড়ে চড়ে বসো। কাহিনীর বিষয় এবং পরিণতির দিক থেকে নাটকের শ্রেণী বিভাগ। নাটক ট্র্যাজেডি, কমেডি এবং প্রহসন। প্রিয় শিক্ষার্থী, আমরা আছি বাংলা সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের মধ্যে। শ্রেণীবিন্যাসের বিবেচনা, নাটক বিভাজন: ঐতিহাসিক নাটক, সামাজিক নাটক, কাব্যধর্মী নাটক,
রোমান্টিক নাটক এবং ডিটেকটিভ নাটক। 5 ধরনের আমরা নাটক দেখতে পেলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন চলে যাচ্ছি না, আমরা আছি সাহিত্যের রূপরীতি প্রবন্ধের পাঠে। ছোট গল্পের, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প, পোস্টমাস্টার গল্পগুচ্ছ। ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতায় যা বলেছিলেন সেই কথাটি ছোট গল্পের প্রকৃতি সম্পর্কে এখনো প্রামাণ্য ব্যাখ্যা হিসেবে গণ্য হয়ে আসছে। তিনি বলেছিলেন, শেষ হইল না শেষ। কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এ কথার ভিতরেই বলে দেওয়া হলো যে ছোট গল্প কাহিনী কখনোই ভিতরের ঘটনার শুরু থেকে শেষ অবধি বলে দেয় না, যেমন ঘটে উপন্যাসের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ গল্পের রেশ রয়ে যায়, গল্পটি শেষ হয়ে যায় কিন্তু গল্পের রেশ তার পরবর্তীতে থেকে যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা ছোট গল্পের মধ্যে রয়েছি সাহিত্যের রূপ ও রীতির পাঠে। এখন আমরা দেখতে পাচ্ছি ছোট গল্প বলতে কোন ধরনের কাহিনীকে বোঝাবে সে বিষয়ে বিখ্যাত মার্মিন ছোট গল্পকার এডগার অ্যালান পো মনে করতেন ৮ ঘন্টার মধ্যে থেকে ২ ঘন্টার মধ্যে পড়ে ওঠা যায় এমন কাহিনী ছোট গল্প। ইংরেজ লেখক জি.এইচ ওয়েলস বলতেন যে ছোট গল্পের আয়তন এমন হওয়া সঙ্গত যেন ১০ থেকে ৫০ মিনিটের মধ্যে পড়ে শেষ করা যায়। আমরা দুটি সংজ্ঞায়ন দেখলাম ছোট গল্পের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমরা চলে যাব সাহিত্যের রূপরীতি প্রবন্ধের কবিতা অংশে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো কবিতা ছন্দবদ্ধ ভাষায়, অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকেই আমরা বলি কবিতা। কবিতার প্রধান দুটি রূপভেদ হলো মহাকাব্য এবং গীতি কবিতা। বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত ফলন রূপ প্রকাশ পেয়েছে মাইকেল মধুসূদন দত্তে তার মেঘনাদ বধ কাব্যে। ভারতবর্ষ উপমহাদেশে প্রাচীন দুটি কাহিনীর একটি হলো রামায়ণ আর অন্যটি হলো মহাভারত। মহাভারতের মূল লক্ষ্য গল্প বলা, তবে তাকে গদ্যে না লিখে পদ্যে লিখতে হতো। প্রিয় শিক্ষার্থী, এটি মহাকাব্যের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, আমরা মহাকাব্যের যে অংশটা আমরা দেখলাম গীতি কবিতা এবং প্রিয় শিক্ষার্থী, আমরা পাঠ বিশ্লেষণে রয়েছি সাহিত্যের রূপরীতির কবিতা অংশে রয়েছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্রই যাহার উদ্দেশ্য সেই কাব্যটি গীতি কাব্য। এই মন্তব্য সর্বাংশে সত্য। গীতি কবিতার কবির অনুভূতি প্রকাশ হওয়ার সাধারণত দীর্ঘকাল হয় না, কিন্তু ক্ষেত্র বিশেষ যদিও দীর্ঘ হয় তাতেও অসুবিধা নেই যদি কবি মনের পূর্ণ অভিব্যক্তি সেখানে প্রকাশিত হয়ে থাকে। বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন বৈষ্ণব পদাবলী। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কবিতার সংজ্ঞায়ন শেষে আমরা যে বিষয়টি উপলব্ধি করতে পারলাম সেটা হচ্ছে ছন্দবদ্ধ ভাষায় যে পদ্যের রূপ সেটি হচ্ছে কবিতা। প্রিয় শিক্ষার্থী, সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের পাঠ বিশ্লেষণে কবিতা অংশেই রয়েছি আমরা। বাংলা কবিতা বিশেষ দুটি ধারার জনক কাজী নজরুল ইসলাম এবং জসিমউদ্দিন। প্রথম জন আমাদের বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি এবং দ্বিতীয় জন পল্লী কবি হিসেবে স্থায়ী আসন লাভ করেছে জনগণের মনে। নজরুলের কবিতায় যা উদ্দীপ্ত কণ্ঠস্বর, দীপ্ত ভাবের দেখা মেলে তা পূর্ব বাংলার কাব্যে ছিল না। জসিমউদ্দিনের নকশিকাতার মাঠও সুজনবাদিয়ার ঘাট পূর্বে কেউই রচনা করতে পারেনি। প্রিয় শিক্ষার্থী, আমরা সাহিত্যের রূপ ও রীতির প্রবন্ধের ক্লাসে রয়েছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সাবলীল ভাষায় আমি বলছি। প্রিয় শিক্ষার্থী, সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের উপন্যাস অংশে আমরা যে বিষয়গুলো এখন দেখব সেটি হচ্ছে বাংলা সাহিত্যের শাখা প্রশাখার ও মধ্যে উপন্যাস অন্যতম। শুধু তাই নয়, পাঠক সমাজে উপন্যাসই সর্বাধিক বহুল পঠিত ও জনপ্রিয়তার শীর্ষ। উপন্যাসে কোনো একটি কাহিনী বর্ণিত হয়ে থাকে এবং কাহিনী গদ্যে লিখিত। ছন্দবদ্ধ রচনার অনেক পরে যেহেতু গদ্যের আবির্ভাব হয়েছে, তাই অপেক্ষাকৃত অধিক কালেই গদ্যে কাহিনী লেখা হয়েছে বা গল্প, ছোট উপন্যাসের রম্য কাহিনী ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আমরা উপন্যাসের অংশে রয়েছি সাহিত্যের রূপ ও রীতির ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ আমি খুব সাবলীল ভাষায় সুন্দর করে বলছি। তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। বাংলা ভাষার প্রথম সার্থক এবং কালজয়ী উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 19 শতকের পূর্বে বাংলা কোনো উপন্যাস রচিত হয়নি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মহৎ ঔপন্যাসিক বলতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কেই বুঝি।
একটি পরিসংখ্যানে দেখা গেছে পৃথিবীর যেখানে যত বাঙালি রয়েছে তার ভিতরেই শরৎচন্দ্র এখনো পর্যন্ত সর্বাধিক পঠিত ও জনপ্রিয়। সাহিত্যের রূপরীতির উপন্যাস অংশে রয়েছে। সাহিত্যের রূপরীতির এখন আমরা দেখব যে প্রবন্ধ। প্রবন্ধ হলো গদ্যে লিখিত এমন রচনা যার উদ্দেশ্য হচ্ছে পাঠকের জ্ঞান তৃষ্ণাকে তৃপ্ত করা। কোনো সন্দেহ নেই এ জাতীয় লেখায় তথ্যের প্রাধান্য থাকবে, যার ফলে অজ্ঞাত তথ্যাদি পাঠক জানতে পারবে। সাধারণত কল্পনা শক্তি এবং বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক কোনো বিষয়বস্তু সম্পর্কে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্য রূপ সৃষ্টি করেন, তাকেই প্রবন্ধ নামে অভিহিত করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রবন্ধের অংশ রয়েছে সাহিত্যের রূপ রীতি অংশে। এখন আমরা যেটি দেখব, প্রবন্ধের দুটি মুখ্য শ্রেণী বিভাগ রয়েছে, একটা হচ্ছে তন্ময় প্রবন্ধ আর একটা হচ্ছে মন্ময় প্রবন্ধ। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সাহিত্যের রূপ ও রীতি। তন্ময় প্রবন্ধ বাংলা ভাষায় রচিত প্রবন্ধ সাহিত্যের আয়তনে বিশাল এবং গুণগত মানে অতি উত্তম। রাজা রামমোহন রায় থেকে শুরু করে আদ্য অবধি তার প্রবণতা কখনোই ব্যাহত বা বাধা প্রাপ্ত হয়নি। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রবন্ধের অংশে রয়েছি। সাহিত্যের রূপরীতি প্রবন্ধের কঠিন অংশের পাঠ বিশ্লেষণ। বাংলা সাহিত্যের গীতিকবিতার আদি নিদর্শন বৈষ্ণব পদাবলী। বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে, প্রাচীন, আধুনিক এবং বর্তমান। বৈষ্ণব পদাবলী মধ্যযুগে নিদর্শন। রাধা এবং কৃষ্ণের প্রেমের মহিমা এই কবিতাবলী রচিত হয়েছে। বৈষ্ণব কবি রাধাকে জীবাত্মা এবং কৃষ্ণকে পরমাত্মা রূপে কল্পনা করে এই কাব্য রচনা করেছিলেন। এই কাব্যের ভাব কখনো মিলনাত্মক, কখনো বিরহময়। এ কাব্যের ছত্রে ছত্রে রামকৃষ্ণের মানবীয় আবেগকে আধ্যাত্মিক রূপ দেওয়া হয়েছে। বিদ্যাপতি, জয়দেব, জ্ঞানদাস, চণ্ডীদাস প্রমুখ অসাধারণ সব বৈষ্ণব কবিতাবলীর পদ লিখেছেন। সংস্কৃত আলংকারিকবিদ নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে গণ্য করেছেন। সংস্কৃত আলংকারিকবিদ কাব্যকে দুভাগে বিভক্ত করেছে, দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্য। নাটককে তারা বলেছেন দৃশ্যকাব্য, কারণ আগে পদ্মাকারেই নাটক রচনা করা হতো। শেক্সপিয়ার তার সকল নাটক কবিতায় রচনা করেছেন। নাটকের প্রধান উদ্দেশ্য দর্শকের মনোরঞ্জন করা। দর্শক কর্তৃক নাটক দর্শন না হলে নাটকের মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে। এদের মধ্যে ট্র্যাজেডি সর্বশ্রেষ্ঠ গণ্য করা হয়। অ্যারিস্টটলের মধ্যে যে নাটক দর্শকের মনে হৃদয়, ভয় এবং করুণা প্রশমিত করে, তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাই হলো ট্র্যাজেডি। প্রাচীন গ্রিসে ট্র্যাজেডি নাটকের সূত্রপাত হয়। তখন ট্র্যাজেডির অন্যতম বৈশিষ্ট্য ছিল নিয়ম নির্ভরতা, নিয়তি নির্ভরতা। এ সময়ের বিখ্যাত সব ট্র্যাজেডির নির্মাতাক সোফোক্লিস তার বিখ্যাত নাটক ইডিপাস আজও বিশ্বের অন্যতম ট্র্যাজেডি বলে স্বীকৃত। শেক্সপিয়ারের ট্র্যাজেডিতে নিয়তি নির্ভরতার পাশাপাশি মানুষের কৃতকর্মর অন্যতম ভূমিকা রাখত। বাংলা সাহিত্যের গিরিশচন্দ্র প্রফুল্ল নামে একটি বিখ্যাত ট্র্যাজেডির নাটক লিখেছিলেন। প্রিয় শিক্ষার্থী, আমরা নাটক অংশে রয়েছি। এখন সাহিত্যের বিশ্লেষণ দক্ষতায় শেষ হয়ে হলো না শেষ, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা। ইতিপূর্বে আমরা এটা শুনেছি, দেখলাম। বঙ্কিমচন্দ্র সময়কার ঐতিহাসিক উপন্যাস খুব জনপ্রিয় ছিল, কারণ গোড়াপত্তন উপন্যাসের গোড়াপত্তন শুরু হয় তার হাত দিয়ে। বঙ্কিমের একই সাথে ট্র্যাজেডি, রোমাঞ্চ এবং ঐতিহাসিক নানা ঘটনার উপাদানকে তার উপন্যাসে ব্যবহার করেছিলেন। তার সময় সাহিত্যের গণ্ডি কেবল মধ্যযুগ পেরিয়ে আধুনিক যুগে পদার্পণ করেছিল, তাই উপন্যাসের মধ্যে সমাজ, রাজনীতি ও অন্যান্য বিষয়গুলো যে তেমন জোরালো আবেদন রাখেনি, কিন্তু ঐতিহাসিক উপাদান সে সময়ের উপন্যাসে প্রবলভাবে জায়গা করে নেয়। বঙ্কিম নিজেই লেখেন দুর্গেশ নন্দিনী, দেবী চৌধুরানী। এছাড়াও রমেশচন্দ্র দত্ত বলেন, মাধবী কঙ্কন, রাজপুত, জীবন সন্ধ্যা প্রভৃতি ইত্যাদি উপন্যাস। তৎকালে এই উপন্যাসগুলো ব্যাপক পাঠক জনপ্রিয়তা পেয়েছিল। প্রিয় শিক্ষার্থী, আমরা সাহিত্যের রূপরীতি প্রবন্ধের প্রশ্নোত্তর সহায়ক ভূমিকায় আমরা যে বিষয়টি দেখতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে আমরা এখনই দেখতে পাবো, প্রিয় শিক্ষার্থী, সাহিত্যের বিভিন্ন আঙ্গিক বা শাখা সম্পর্কে ধারণা। এখানে মোট কথা ইন্দ্রিয় দ্বারা জাগতিক চিন্তা, চেতনা, অনুভূতি এবং সৌন্দর্য, শিল্পের লিখিত রূপ, লেখকের বাস্তব জীবনের অনুভূতি বর্ণনাই সাহিত্য। সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখাকে বুঝি। সাহিত্যকে গদ্য, পদ্য, নাটক এই তিন ভাগে ভাগ করা হয়। গদ্যের মধ্যে প্রবন্ধ, নিবন্ধ, গল্প ইত্যাদি এবং পদ্যের মধ্যে ছড়া, কবিতা ইত্যাদি শাখা হিসেবে অন্তর্ভুক্ত করা যায়। নাটক ও নাটিকা সাহিত্যের অন্যতম শাখা।
সাহিত্যের বিভিন্ন আঙ্গিকের রীতি সম্পর্কে ধারণা। সাহিত্যের রীতি হলো ওই শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে সে বিষয়ে পর্যবেক্ষণ। এ রচনার সাহিত্যের বিভিন্ন রূপের মধ্যে নাটক, ছোট গল্প, উপন্যাস প্রভৃতি আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এগুলো তোমরা সংক্ষেপে আমি বলে দিলাম, এগুলো দেখে নিবে। এখন আমরা যে বিষয়গুলো দেখব, যে প্রিয় শিক্ষার্থী এতক্ষণ ধরে যা শিখলাম, এখন এক কাজ হিসেবে তোমাদের দিলাম। কবি হায়াত মাহমুদ কবিতা ও গল্প দিয়ে সাহিত্য জীবন শুরু করলেও তিনি কি সাহিত্যে খ্যাতি লাভ করেন? প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, গবেষণা এবং প্রবন্ধ সাহিত্যে তিনি খ্যাতি লাভ করেন। উত্তরটা জেনে গেলে এখন আমরা দলীয় কাজ হিসেবে যে দেখবো, খাতাটা তোমার হাতের কাছেই রাখো। প্রশ্ন: প্রবন্ধ বলতে কি বোঝায়? প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, উত্তরটা একদম তোমাদের উত্তর সঠিক হচ্ছে। সাধারণত কল্পনা শক্তি এবং বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক কোনো বিষয় বস্তু সম্পর্কে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্যের রূপ সৃষ্টি করেন, তাকেই প্রবন্ধ নামে খ্যাত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তোমাদের পরবর্তী সৃজনশীল অর্থাৎ বাড়ির কাজে। সেটা হচ্ছে উদ্দীপকে যে বিষয়টি আছে, কাহিনীর উৎস পৌরাণিক ঐতিহাসিক কোনো ঘটনা আয়তনে বিশাল, কাহিনী বিভিন্ন স্বর্গে বা ভক্তি পর্বে বিভক্ত, সাধারণত পদ্যে রচিত হয়, গদ্যেও হতে পারে। এর নায়ক হবে বীর, প্রভাবশালী, আপোষহীন, দৃঢ়চেতা। কাহিনীর উত্থান পতন থাকবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই এর বৈশিষ্ট্য অনুযায়ী তোমরা বুঝতে পারছো এটি হচ্ছে মহাকাব্যের বৈশিষ্ট্য। সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি? সৃজনশীলতা। নাটককে দৃশ্য এবং শ্রব্যকাব্য বলা হয় কারণ হচ্ছে নাটকের কোন কাহিনীকে সংলাপ এবং অভিনয়ের মাধ্যমে একই সাথে দর্শকের সামনে উপস্থাপিত হয় বলে। সাহিত্যের রূপরীতি রচনা সাহিত্যের কোন শাখার বৈশিষ্ট্য বিদ্যমান? শুধু মহাকাব্যের বৈশিষ্ট্য বিদ্যমান। সাহিত্যের বর্ণিত সাহিত্যের একমাত্র দিক নয়, বরং আরো নানা বিস্তৃত রয়েছে। শুধু মহাকাব্যের বৈশিষ্ট্য রচনা সাহিত্যে নানা শাখাগুলো বিস্তৃতের পরিচয় পাওয়া যায়, উক্তিটি যথার্থ। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল জ্ঞানমূলক উত্তরগুলো আমি দিয়ে দিলাম। তোমরা এর অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা লিখে সৃজনশীলটা সম্পূর্ণ করে ছবি তুলে আমার ইনবক্স করে দিবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একটি চিঠি আছে, তোমরা কি পড়বে? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই দেখতে পারো। আমি ওপেন করছি তোমাদের জন্য। আজকের বাড়ির কাজ আরেকটি হায়াত মাহমুদ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে পারো। একদম সহজ, তোমাদের ইতিপূর্বে এগুলো সম্পর্কে তোমরা জেনেছো। প্রিয় শিক্ষার্থী, আমরা যে বিষয়টি নিয়ে এতক্ষণ ধরে পর্যালোচনা করলাম, পাঠ করলাম এবং শিখলাম, সেটি হচ্ছে তোমাদের থেকেই আমরা এইগুলো আবার ব্যাক নিব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কমেন্ট বক্সে সেইগুলো লিখবে। এখন আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী, তোমাদের পূর্বের ক্লাসগুলো উপভোগ করে আমাকে কমেন্ট করেছে জন্য তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে কবি বলতে কি বুঝিয়েছেন? বাংলাদেশের স্বাধীন রূপে আবির্ভূত হওয়াকে বিষয়টিকে বোঝানো হয়েছে। দ্বিতীয় প্রশ্ন: সকিনা বিবির কপাল ভাঙলো কেন? স্বামী শহীদ হয়েছেন বলে। প্রিয় শিক্ষার্থী, এই দুটি প্রশ্ন পূর্বের ক্লাস থেকে তোমরা আমাকে করেছিলে, ইনবক্স করেছিলে, সেটির উত্তর আমি দিয়ে দিলাম। তোমরা এরকম করে প্রত্যেকটি হোমওয়ার্ক লিখে করে যেটি না বুঝতে পারবে আমাকে প্রশ্ন করবে, আমাকে ইনবক্সে দিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীদের প্রতি আমি একটি কথা বলবো। সেটা হচ্ছে, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার সন্তানের লেখাপড়ার গতিকে ত্বরান্বিত করার লক্ষ্যে সিলেবাসের ওপর নির্ধারিত ক্লাসগুলো দেখবার সুব্যবস্থা করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। যারা এখনো করেননি তাদেরকে সুব্যবস্থা করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর এ ভিডিও লেকচার সমূহ দেখে কমেন্ট করলেই শিক্ষার্থী প্রতি বিষয় পেয়ে যাবে অতিরিক্ত 10 নম্বর। এজন্যই আপনি শিক্ষার্থীদের সাথে থেকে ক্লাসগুলো উপভোগ করবেন এবং অ্যাসাইনমেন্ট কার্যক্রমে সর্বাধিক গুরুত্ব দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করছি। প্রিয় শিক্ষার্থী, প্রি টেস্ট পর্বের বাংলা সংক্ষিপ্ত প্রিয় শিক্ষার্থী, সিলেবাসের যে গদ্য এবং পদ্য অংশ এবং সহপাঠ অংশ থেকে পরীক্ষায় 70 নম্বরের সৃজনশীল প্রশ্ন থাকবে, 30 নম্বরের নৈবেদিক প্রশ্ন থাকবে। প্রি টেস্ট পরীক্ষার সম্ভাব্য সেপ্টেম্বর 2021 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। এজন্য ক্লাসগুলো খুবই গুরুত্বের সাথে করবে, এটা আমার প্রত্যাশা। প্রিয় শিক্ষার্থী, আমাদের ওয়েবসাইটে এই বিষয়গুলো সার্বিক জ্ঞান পাবে। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। তোমার আজকে বিদায় নিলাম। স্বাস্থ্য সুরক্ষিত বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।